হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ স্টুডিও। শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে যান্ত্রিক ত্রুটি। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে নামানো হলো বিমান। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 125 জনের শনাক্ত দেহের মধ্যে 83 জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে, জানান গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘি। জমি বিবাদের জের, দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী। চা খেতে গিয়ে দুষ্কৃতীদের বন্দুকের গুলি, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের ফোঁক। বসিরহাটের এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 4। মঙ্গলবার এবং বুধবারও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিবাতের কারণেই এই বৃষ্টি। G7 সম্মেলনের সফরসূচি কাটছাট করে দেশে ফিরছেন ট্রাম্প। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে জটিল হচ্ছে পরিস্থিতি, তাই সম্মেলনের সূচি সম্পূর্ণ না করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। যারা নিজের উদ্যোগে তেহরান ছাড়তে পারেন তারা দেরি না করে নিরাপদ স্থানে সরে যান। ভারতীয় দূতাবাস থেকে নতুন নির্দেশিকা জারি করে জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। ওবিসি মামলায় ধাক্কা রাজ্যে জারি করা নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ। 140টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। তবে যারা 1993 সালের আইন অনুযায়ী 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের চাকরি বা ভর্তির নিয়োগে বাধা থাকছে না। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্তার মন্তব্য, এখনো পর্যন্ত রাজ্যের তরফে বিভিন্ন বিষয়ে যে 4-5টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। হাইকোর্টের এই নির্দেশের ফলে ফের সমস্যায় রাজ্যে কলেজের ভর্তি প্রক্রিয়া, আটকে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের নিয়োগও, এমনকি এসএসসির নিয়োগ পরীক্ষাও আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। স্কুল সার্ভিস কমিশনে জোড়া পদ তৈরিতে ছাড়পত্র মন্ত্রিসভার। রাজ্যে খেলাধুলা ও উদ্যোগপতি গড়ে তুলতে নতুন বিশ্ববিদ্যালয় সহ একগুচ্ছ প্রস্তাবের শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক থেকে জানানো হয় এই কথা। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে 2টি নতুন পদ, উপসচিব বা ডেপুটি সেক্রেটারির পদ তৈরি ও তা পূরণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় দ্রুত এই 2 পদে নিয়োগ হবে। তবে এই সিদ্ধান্তে শিক্ষামহল মনে করছে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দ্রুত এগোতে চাইছে, কারণ সুপ্রিম কোর্ট 2016 সালের পুরো প্যানেল বাতিল করে পরীক্ষা নিয়ে ফের নিয়োগের নির্দেশ দিয়েছে। সেই মতো গত 30শে মে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। সেক্ষেত্রে বিপুল সংখ্যক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতেই এসএসসিতে এবার উপসচিবের জন্য 2টি পদ তৈরি করা হয়েছে। অন্যদিকে রাজ্যে খেলাধুলোকে বাড়তি গুরুত্ব দিতে এবার একটি আস্ত বিশ্ববিদ্যালয় তৈরি হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফর স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে রাজ্যের নয়া উদ্যোগপতিও। এই বিষয়ে বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার। এছাড়াও প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের প্রশাসনিক নিয়ন্ত্রণে দি ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সার্ভিস বিধি 2025, দি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস বিধি 2025, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যানিমেল হাজব্যান্ড্রি সার্ভিস এর অবলুপ্তিকরণে বিজ্ঞপ্তির অনুমোদন। রাজ্যে সিভিল সার্ভিস নিয়োগে বিধিমালার অংশ সংশোধনের প্রস্তাবে শিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদনের লিঙ্ক সোমবারই চালু করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই আবহে এবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার শূন্য পদ নিয়েও বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার কোন কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে এসএসসিকে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন লিঙ্ক সোমবারই চালু করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন তালিকায় মোট 11টি বিষয়ে শূন্যপদ সংখ্যা ঘোষিত করা হয়েছে। প্রতিটি বিষয়ে কোন মাধ্যমে সংরক্ষণ ভিত্তিক কতগুলো করে শূন্যপদ রয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে তালিকায়। দেখা গিয়েছে নবম, দশম স্তরে বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে 23,000-এরও বেশি শূন্যপদের বিষয়ভিত্তিক তালিকা চূড়ান্ত হয়েছে।
এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য রয়েছে ৪,৩৫২টি শূন্যপদ। এছাড়াও জীবন বিজ্ঞানে ৩,৯১১টি শূন্যপদ, গণিতে ৩,৯২২টি শূন্যপদ, ইতিহাসে ২,১৪৯টি শূন্যপদ, ভূগোলে ১,৮৪০টি শূন্যপদ, ইংরেজিতে ৩,৩৩৬টি এবং বাংলায় ৩,০২৮টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে একাদশ দ্বাদশ স্তরে ১২,০০০-এরও বেশি শূন্যপদ রয়েছে। ৩৫টি বিষয়ের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। ওই বিষয়ে শূন্যপদের সংখ্যা ১,৩৭৩টি। এছাড়াও কিছু কিছু বিষয়ে ১,০০০-এরও বেশি শূন্যপদ রয়েছে, যেমন রসায়নে রয়েছে ১,১৯৪টি শূন্যপদ, এডুকেশনে ১,১৪৭টি শূন্যপদ রয়েছে। এছাড়াও গণিতে ৭৮৫টি শূন্যপদ, পদার্থবিদ্যায় ৮৮১ শূন্যপদ, ইংরেজিতে ৫৯৪টি শূন্যপদ, অর্থনীতিতে ৫০৬টি, ইতিহাসে ৫৭২টি এবং বাংলায় ৩৯০টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কোন কোন মাধ্যমের জন্য সংরক্ষণ ভিত্তিক কতগুলো শূন্যপদ বরাদ্দ তারও তালিকা প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘ টালবাহানার পর সোমবার রাত 10:30 নাগাদ এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পোর্টাল চালু হয়েছে। শুরু হয়েছে নতুন করে নিয়োগের আবেদন গ্রহণের প্রক্রিয়া। আগেই ঘোষণা করা হয়েছিল সোমবার বিকেল 5টা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পোর্টাল মারফত আবেদন জমা করতে পারবেন, কিন্তু শেষমেশ 5.5 ঘন্টা দেরিতে পোর্টাল চালু হলো। এসএসসি সূত্রে খবর, পোর্টাল খোলার মাত্র 2 ঘন্টার মধ্যেই 700-রও বেশি আবেদন জমা পড়েছে। 14 জুলাই মধ্যরাত পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীদের একাংশ জানিয়ে দিয়েছেন এই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবেন না। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে পিটিশন রিভিউয়ের দাখিল ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিকল্পিতভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ফের দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী। মৃতের নাম আনার হোসেন গাজী, বয়স 25। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকার। অভিযোগ, আনার হোসেন গাজী রাতে বাড়ির অদূরে রাস্তার ধারে চায়ের দোকানের বাইরে বসেছিলেন। সেই সময় বেশ কয়েকটি বাইকে করে একাধিক দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ ওঠে। গুলির পর মৃত্যু নিশ্চিত করতে তাকে কোপানো হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে জারি তদন্ত। তবে প্রাথমিক অনুমান, জমি বিবাদ বা পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। পঁয়ত্রিশ ঘন্টা পরেও খিদিরপুর বাজারে জ্বলছে আগুন। ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই তার মুখে শোনা গেল ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে, বলছে জল নেই। খিদিরপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেন। পাশাপাশি বিনা পয়সায় নতুন মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা। যদিও ক্ষতিপূরণ ঘোষণার পরেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। আর এরপরেই উঠেছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন ব্যবসায়ীদের তরফ থেকে। তার সারমর্ম এই যে, আগুন লাগার আগেই জায়গাটা ঠিক কি করে হয়ে গেল। সোমবার গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, আর মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়ে বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তমলুকের সাংসদ। চিকিৎসকরা জানিয়েছেন প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। সোমবার তাকে দেখে এসে সুকান্ত জানিয়েছিলেন তার আশা চলতি মাসে হাসপাতাল থেকে মুক্তি পাবেন তমলুকের বিজেপি সাংসদ। শুভেন্দু অধিকারীও তেমনটাই মনে করছেন। ফের মালদায় শুট আউট, প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন, বয়স 26। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙাইপুর এলাকায়।
শুটআউটের পর মালদা মেডিকেল কলেজে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে দ্বন্দ্বে পরিবার। জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত। খুনের নেপথ্যে কি পরকীয়া সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করা হয়েছে প্রেমিকাকে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। একটু বৃষ্টি হলে জমে যায় হাঁটু সমান জল। বেশ কয়েক বছর ধরে একই জলযন্ত্রণা নদিয়ার পথ চলতি মানুষদের, একইভাবে অতিষ্ঠ যানবাহন চালকরা। নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ড 55 তলা শহরের একটি প্রাণকেন্দ্র। পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। একটু এগোলেই শান্তিপুরের ঐতিহ্যবাহী শ্যামচাঁদ মন্দির। তার সন্নিকটে গুরুত্বপূর্ণ রাস্তাটির দীর্ঘদিনের বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই জমে থাকে এক হাঁটু সমান জল। সে জল শুকোতে যথেষ্টই সময় লেগে যায়। পরবর্তীতে দুর্গন্ধ শুরু হয়। বর্ষাকালে ডেঙ্গুর উপদ্রব বাড়ে। কিন্তু এই রাস্তার জলযন্ত্রণা কিছুতেই সংশোধন করা যাচ্ছে না। এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে পথ চলতি মানুষজন। মঙ্গলবার আবারও ভারী বৃষ্টি হওয়ায় রাস্তার উপরে জমে রয়েছে এক হাঁটু সমান জল। সেই কারণেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, এই রাস্তাটি 34 নম্বর জাতীয় সড়ক পিডব্লিউডির অন্তর্ভুক্ত। এর আগেও তিনি এসডিওর কাছে জানিয়েছিলেন যাতে দ্রুত সমাধান হয়। বর্তমানে রাস্তার সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও তিনি এসডিওকে জানাবেন যাতে দ্রুত এই রাস্তার নিকাশি ব্যবস্থা উন্নত করা যায়। চেয়ারম্যান কোনো মাতামাতি দেখছি না। এটা কি বেশ কয়েক বছর ধরে একই সমস্যা? বহুকাল ধরে এই একই সমস্যা চলছে। কি চাইছেন আপনারা? রাস্তা ভালো হোক, পরিষ্কার হোক, আমরা এটাই চাইছি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই ফের ভয় ধরাচ্ছে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানের বোমাতঙ্ক এবং যান্ত্রিক ত্রুটি। এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মঙ্গলবার বোমা বিস্ফোরণে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওমানের শহর মাস্কাট থেকে কোচি হয়ে দিল্লিগামী 6E2706 উড়ানটিকে। তবে এই হুমকি ফোন আসার আগেই কোচি থেকে টেক অফ করে যায় ইন্ডিগোর বিমানটি। এই পরিস্থিতিতে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করিয়ে চালানো হয় তল্লাশি। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সমস্যা মিটিয়ে আকাশপথে নিরাপদে যাত্রা করে বিমানটি। তবে বারবার এমন ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। আহমেদাবাদ বিপর্যয়ের 5 দিন, তারই মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার উড়ানের যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে নামানো হলো মুম্বাইগামী বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। মাঝরাতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকলো সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী বিমান। কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল বিমানটির। নির্ধারিত সময় 12:45 কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। সমস্যা দেখা দেয় টেক অফের সময়। বিমানের বাঁদিকে ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানা পরীক্ষা নিরীক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। রবিবার দুপুরে টেক অফের ঠিক আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-1511 বিমানে। পাইলট কোনো রকমে ঝুঁকি নিতে চাননি। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। আর এই কারণেই প্রায় ঘণ্টা খানিক দেরিতে ছাড়ে বিমানটি। শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ফের টেক অফের সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। প্রসঙ্গত, আহমেদাবাদ দুর্ঘটনার পরদিনই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল, যার জেরে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়। শুধু তাই নয়, জরুরি অবতরণের আগে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে দেখা যায় বিমানটিকে। আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকেই বিমান যাত্রা নিয়ে কিছুটা ভয় কাজ করছে প্রত্যেকটা যাত্রীদের মধ্যেই। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 125 জনের দেহ শনাক্ত করা গিয়েছে।
83 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, জানান গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘি। হায়দ্রাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 125 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে 83 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার কথা জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘি। যে ল্যাবে মৃতদের দেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে, গান্ধীনগরের সেই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি পরিদর্শন করেন মন্ত্রী। ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি এবং এফএসএল এর টিম যৌথভাবে ডিএনএ টেস্টের কাজ করছেন। সকলের প্রশংসা করে মন্ত্রী বলেন, শেষ কয়েকদিন ধরে সকলে মিলে দিনরাত ডিএনএ টেস্টের কাজে লেগে রয়েছেন। সোমবার রাতে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, রাত 10:25 পর্যন্ত 125 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। 224 জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে 83 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন উদ্ধারকারী দল, পুলিশ, আহমেদাবাদ পৌরসভা, সিভিল হাসপাতালে চিকিৎসক এবং অন্য কর্মীরা। এরপরেও দেহ শনাক্তকরণের কাজ সম্ভব গতিতে এগোচ্ছে। নেপথ্যে ডিএনএ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই দেহ শনাক্তকরণের কাজ চলেছে গুজরাটের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। মৃতদের আত্মীয়রা আহমেদাবাদের সিভিল হাসপাতাল এবং অন্যত্র এসে ভিড় জমাচ্ছেন। রবিবারই ডিএনএ পরীক্ষার মাধ্যমে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ শনাক্ত করা হয়েছে। সোমবার প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে রূপানীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। বিমানটি যে মেডিকেল কলেজের হোস্টেলে এসে ধাক্কা মারে, সেখানেও সেই সময় একাধিক ডাক্তারি পড়ুয়া উপস্থিত ছিলেন। দুর্ঘটনার জেরে তারাও আহত হয়েছেন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনায় যে হোস্টেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে প্রায় 200 জন ডাক্তারি পড়ুয়া থাকতেন। সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে কমপক্ষে 40 জন হবু ডাক্তার জখম হন। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ির উঠোনে কফিনে শায়িত পুত্রের দেহ, হাত জোর করে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ। বাবাকে দেওয়া কথা অধরাই থাকলো পাইলট সুমিতের। উঠোনের মাঝে কফিনে শায়িত এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট সুমিত সাবরওয়ালের দেহ। বাড়িতে আত্মীয় পড়শিদের ভিড়। থেকে থেকে সেই ভিড়ের মধ্যে থেকে কান্নার রোল উঠছিল। পড়শিরা কেউ এখনো বিশ্বাস করতে পারছেন না পাড়ার অত্যন্ত প্রিয় মানুষটি আর নেই। ভিড়ের মাঝখান থেকেই এক পা দুপা করে এক অশীতিপর বৃদ্ধকে অশক্ত শরীরে এগিয়ে আসতে দেখা গেল। তাকে একজন ধরে নিয়ে এলেন কফিনের সামনে। ওই কফিনেই যে তার পুত্রের দেহ শায়িত আছে। কান্না চাপার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। পুত্রের কফিনের সামনে এসে দাঁড়ালেন, হাত জোর করলেন, তারপর কান্নায় ভেঙে পড়লেন। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কেউ কেউ। পুত্রহারা পিতার কান্না দেখে পড়শিরাও নিজেদের কান্না ধরে রাখতে পারলেন না। এক প্রতিবেশীর কথায় এই দৃশ্য দেখা যায় না। এই বয়সে এসে ছেলের মৃত্যু দেখতে হচ্ছে বাবাকে। ডিএনএ পরীক্ষার পর সুমিতের দেহ শনাক্ত করা হয়েছিল। তারপর মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বাড়িতে পৌঁছয় পাইলট সুমিতের দেহ। সুমিতের সঙ্গেই কাজ করতেন এমন এক ক্রু সদস্য বলেন, সুমিত স্যারের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। তিনি অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন। অত্যন্ত অমায়িক ছিল তার আচরণ। কখনো নিজের পদের পরোয়া করেননি। এক প্রতিবেশী জানিয়েছেন, বাড়িতে বৃদ্ধ বাবা, তার জন্য সবসময় উদ্বেগে থাকতেন সুমিত। যখনই কাজে যেতেন তাকে বলে যেতেন বাবার দিকে একটু নজর রাখতে। এক আত্মীয় বলেন, বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে কাজে গিয়েও বারবার ফোন করে খোঁজ রাখত সুমিত। দুর্ঘটনার আগেই বাবাকে বলেছিল, খুব তাড়াতাড়ি কাজ থেকে ইস্তফা দেব, তোমার দেখাশোনা করব। কিন্তু বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অধরা থেকে গেল সুমিতের। গত 12 জুন এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় সুমিতের। ওই দুর্ঘটনায় মোট 241 জন বিমান যাত্রী, ক্রু সদস্য এবং পাইলটের মৃত্যু হয়েছে। এক যাত্রী বেঁচে গিয়েছেন। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 274। হাই নিউজ নেটওয়ার্ক। বুকে জড়িয়ে স্বামী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রজবীর সিং এর চৌহানের ছবি। পুরোপুরি ভেঙে পড়েছেন। হেঁটে যাওয়ার যেন একটুও শক্তি নেই। তারপরও স্বামীর শেষকৃত্যের জন্য হেঁটে যেতে হচ্ছে ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান তথা কেদারনাথ হেলিকপ্টারে মৃত পাইলট স্ত্রীকে। নতুন করে জীবনের যে নয়া অধ্যায় শুরু করেন কয়েক মাস আগেই, সেটা ভেঙে চুরে শেষ হয়ে গেল।
স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল দীপিকা। হাত বুলিয়ে দিলেন কফিনের ওপর রাখা স্বামীর ছবিতে। আর সেই দৃশ্য দেখে চোখে জল চলে এলো জয়পুর সহ পুরো ভারতের। গত রবিবার কেদারনাথের কাছে যে হেলিকপ্টার ভেঙে পড়েছে সেটির পাইলট ছিলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর। সেদিন ভোরে কেদারনাথ থেকে ফেরার সময় গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টার। ধরে যায় আগুন। মৃত্যু হয় হেলিকপ্টারে থাকা 7 জনেরই। সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের শেষ যাত্রায় পা মেলান জয়পুরের শাস্ত্রীনগরের মানুষজন। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী 2009 সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর। 15 বছর সেনায় কাজ করার পরেই গত বছর অবসর নেন তিনি। তাঁর 2000 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা আছে। যিনি সেনার আর্টিলারি রেজিমেন্টের পাশাপাশি আকাশপথের অপারেশনেও যুক্ত ছিলেন। হেলিকপ্টার অভিযান, আকাশপথের সুরক্ষা, বিমান রক্ষণাবেক্ষণের মতন বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর। সেই অভিজ্ঞতার ঝুলি নিয়েই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর গত বছর অক্টোবরে অসামরিক বিমান পরিবহনে যোগ দিয়েছিলেন। যুক্ত ছিলেন অভিশপ্ত হেলিকপ্টারের সংস্থার সঙ্গে। তার মধ্যে 4 মাস আগে যমজ সন্তানের বাবা হয়েছিলেন। স্ত্রী এবং সন্তানকে নিয়ে জীবনের নতুন অধ্যায় সবে পা রেখেছিলেন, কিন্তু একটা ভোর সবকিছু শেষ করে দিল। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের বন্ধুর কথায় ও সবে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছিল। যমজ সন্তানের কারণে আনন্দে ভেসে গিয়েছিল পরিবার। বাড়িতে অনুষ্ঠানেরও প্রস্তুতি চলছিল। কেউ ভাবতেও পারেনি যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। G7 সম্মেলনের জন্য সফরসূচি কাটছাট করে আগেই দেশে ফিরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার 5ম দিনে পড়ল। দুই দেশের যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্য G7 সম্মেলনের সূচি সম্পূর্ণ না করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ায় যা চলছে সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ঘটনাচক্রে G7 বৈঠকের সূচিতে ট্রাম্প কাটছাট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে একটি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনো কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প। তিনি লেখেন, আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কি লজ্জার বিষয়, মানুষের জীবন কিভাবে নষ্ট হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না, আমি বারবার বলেছি। এর পরের বাক্যেই তিনি লেখেন, প্রত্যেককে অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত। G7 সম্মেলনেও ট্রাম্প জানান তাকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে ওয়াশিংটনে। তিনি বলেন, আমাকে ফিরতে হবে, এটা খুবই জরুরি। ওই বক্তৃতায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নেরও প্রশংসা করেন তিনি। কার্নেকে দুর্দান্ত আয়োজক বলেও অভিহিত করেন তিনি। ট্রাম্প বলেন, কিন্তু আমি যা দেখছি তা হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। আমাকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে। মঙ্গলবার সকালেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় সাইরেনের শব্দ পাওয়া গিয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত। বস্তুত গত শুক্রবার থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে এসেছে বলেই আশঙ্কা করছে ইসরায়েল। সেই আশঙ্কা থেকেই ইরানের পরমাণু কেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানের দাবি, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়, যারা নিজের উদ্যোগে তেহরান ছাড়তে পারেন তারা যেন দেরি না করে নিরাপদ কোনো স্থানে সরে যান। এমনই পরামর্শ দিল ভারতের বিদেশ মন্ত্রক। ইসরায়েলে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় উত্তপ্ত ইরানের রাজধানী তেহরান। তেহরান শহরে থাকা ভারতীয় নাগরিক ও পিআইদের তেহরান ছাড়ার পরামর্শ দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যারা নিজেদের উদ্যোগে তেহরান ছাড়তে পারেন তারা যেন দেরি না করে নিরাপদে কোনো স্থানে সরে যায়। সঙ্গে এও জানানো হয়েছে, যারা এখনো ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা যেন অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের বর্তমান অবস্থা ও ফোন নাম্বারও দেওয়া হয়। বস্তুত কানাডায় চলা G7 সম্মেলন থেকে একদিন আগেই আমেরিকায় ফিরেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আরব দুনিয়ার দ্রুত অবনতির পরিস্থিতির জন্য একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। তেহরান নাগরিকদেরও অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প। G7-এ ইরান ইসরায়েলের সংঘর্ষ নিয়ে একটি শান্তির বার্তা দেওয়ার
খসড়া বিবৃতি তৈরি হলেও তাতে সই করবেন না বলে জানিয়ে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘনিষ্ঠ এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই বিবৃতি মার্কিন অবস্থানের জন্য সামঞ্জস্য রাখে না, তাই ট্রাম্প সই করবেন না বলে জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করলেই যুদ্ধ থেমে যাবে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে খামেনেইকে হত্যার পরিকল্পনা রয়েছে কিনা ইসরায়েলের তা স্পষ্ট করেনি নেতানিয়াহু। সম্প্রতি আমেরিকার আধিকারিকরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার ছক কষেছিল ইসরায়েল, কিন্তু তাতে আপত্তি জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করা হচ্ছিল এর ফলে সংঘর্ষ আরও বৃদ্ধি পেতে পারে। আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হয় নেতানিয়াহুকে। তিনি জবাবে বলেন, এমন হলে সংঘর্ষ আর বৃদ্ধি পাবে না, বন্ধ হয়ে যাবে। সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসক পক্ষকে নিশানা করে তিনি বলেন, ওরা পশ্চিম এশিয়ায় সকলকে আতঙ্কের মধ্যে রেখেছে। প্রায় 50 বছর ধরে উত্তেজনা ছড়িয়ে রয়েছে। সৌদি আরবের আরামকোয়ে তৈলক্ষেত্রে এরা বোমা মেরেছে। সর্বত্র সন্ত্রাস এবং নাশকতা ছড়িয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, ইরান চিরকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে চায়। তেহরান পরিস্থিতিকে পরমাণু যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে বলেও সাক্ষাৎকারে দাবি করেন নেতানিয়াহু। তাহলে কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে হত্যার কোনো পরিকল্পনা করেছে ইসরায়েল? সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি নেতানিয়াহু। তার বক্তব্য, ইসরায়েলের যা করণীয় তা করা হচ্ছে, এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। বস্তুত ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন চলাকালীন ইরানের 9 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলেই দাবি করা হয়েছে। সে কথা স্মরণ করিয়ে দেন নেতানিয়াহু। তিনি বলেন, ওদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের আমরাই হত্যা করেছি। মার্কিন আধিকারিকেরা দাবি করেছিলেন, ইসরায়েল আমেরিকাকে জানিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার সুযোগ পেয়েছে তারা, তবে তা আগেই অস্বীকার করেছিলেন নেতানিয়াহু। গত রবিবার মার্কিন আধিকারিকদের দাবি প্রকাশ্যে আসে। ঘটনাচক্রে ওই দিনই সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে আমেরিকার সঙ্গে ইসরায়েলের এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেন তিনি। নেতানিয়াহু বলেন, অনেক ভুয়ো খবর ছড়ায়, জানিয়ে কখনোই কথাবার্তা হয়নি। আমি এটি নিয়ে ভাবতেই চাই না। সরকারিভাবে ইরানের রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট হলেও পশ্চিম এশিয়ার কট্টরপন্থী এই দেশ মূলত পরিচালনা করে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতাই। নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, ইসরায়েলের সামরিক হামলার ফলে ইরানের শাসক বদলে যেতে পারে, তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান নন। তার নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই, তাও স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তারপর থেকে দুদেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলও হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেই অভিযোগ ইরানের। সোমবার রাতে ইরানের সরকারি সংবাদ মাধ্যমের দপ্তরেও হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ। সামরিক সংঘাত এখনও দুই দেশের মধ্যেই সীমিত রয়েছে, তবে পশ্চিম এশিয়ায় অন্যত্র সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। মঙ্গল এবং বুধবারও কলকাতায় ভারী বৃষ্টি চলছে। কলকাতায় আগামী 24 ঘন্টায় আরও সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হবে কলকাতা, ফলে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। দিনভর চলছে বৃষ্টি। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাতেই বর্ষা প্রবেশ করার কথা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার 2 উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানেও। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে ওই সময়। কোনো রকম অঘটন যাতে না ঘটে তার জন্য মঙ্গলবার এবং বুধবার মৎস্যজীবীদের বাংলা এবং উড়িষ্যার উপকূলে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। উত্তরের সব জেলাতেই চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।